আমার প্রশ্ন শুনে সে আমার দিকে কিছুক্ষণ তাকায়। আমি তাকে বলি, আমরা ছোট থেকেই তাকে কারোর সাথে দেখা হলে সালাম দেয়া আর সবসময় হিজাব পরা শিখিয়েছি। আজ পর্যন্ত কখনোই এমন হয়নি যে সে আমাদের কাউকে দেখে সালাম দেয়নি আর হিজাব পরেনি। আমার কথা শুনে সে বেশ উত্তেজিত হয়ে বলে, এত সালাম দিতে হবে কেন? বাকিরা যে সালাম দেয় না তাতে তো কোনো সমস্যা হয় না। সব সমস্যা শুধু আমাদের বেলাতেই। আর আমার বান্ধবীরা কেউ হিজাব পরে না, তাহলে আমাকেই পড়তে হবে কেন? আমাকে কি তোমাদের পছন্দ না? না হলে বলে দাও, আমি অন্য কোথাও চলে যাই। তবুও আমার কাছ থেকে প্রতিবার দেখা হলে সালাম দেব এই আশা করবে না। ওর কথা শুনে আমি রীতিমতো হতবাক। যেই মেয়ে কখনো আমার সাথে সামান্য তর্ক কিংবা উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি, আজ তার মুখে এসব কি শুনছি আমি? এসব ভেবে আমি থ হয়ে যাই। বাসায় ফিরে ও নিজের রুমে চলে যায়। সারা রাত ঘুমিয়েছে সেদিনও। পরের দিন স্কুলে যাবার জন্য আমি ওকে ডাকতে গেলে আমার সাথে সে চরম বাজে ব্যবহার করে, অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করে। এসব শুনে ওর বাবাও বেশ অবাক। এটা কোনোভাবেই আমি বা ওর বাবা কেউ আশা করিনি। আমাকে গালি দিয়ে গলা ছেড়ে হাসতে শুরু করে সে। 4 দিন বাইরে থাকায় এত পরিবর্তন কিভাবে হয় তা আমার মাথায় ধরছিল না। এমন মনে হচ্ছিল যেন এ আমার মেয়েই নয়, আমার মেয়ের মতো দেখতে অন্য কেউ। কথায় কথায় বেয়াদবি, উল্টো জবাব দেয়া, কোনো কিছু যেন বাকি ছিল না ওর। খেতে বসলে পাগলের মতো খাবার খেত, পা টেবিলে উঠিয়ে বসতো, অনেক সময় টেবিলে উঠে খাবার খেত। কিছু বলতে গেলে সে বলতো এমনই। তাকে পছন্দ না হলে যেন বলে দেই, সে বাড়ি থেকে চলে যাবে। তার এই পরিবর্তন দেখে আমি তার স্কুলে যাবার সিদ্ধান্ত নেই, কেননা শিক্ষা সফর থেকে ফেরার পর থেকেই আমার মেয়েটার এই অবস্থা। স্কুলে গিয়ে আমি টিচারকে অনেক কথা শোনাই আর কিছু হয়েছে কিনা এই ব্যাপারে জানতে চাই। টিচার আমাকে বলেন সেখানে নাকি তেমন কিছুই হয়নি। সেখানে গিয়ে ফাতিমা সবার সাথেই খুব ভালোভাবে মিশতে শুরু করে। এখানে তারা কোনো খারাপ কিছুই দেখেননি, কেননা এই বয়সে সবার সাথে এভাবে মিশতে পারাটা ওর জন্য এতটা সহজ হবে তা তারা ভাবেননি। ওনারা এটা ভেবে ভালো অনুভব করেছিলেন যে ফাতিমা সবার সাথে খুব ভালোভাবেই মিশতে পারছে। টিচারের কথা শুনে আমার আর কিছুই করার ছিল না। আমি বাড়ি ফিরে আসি। এভাবে সময় কেটে যাচ্ছিল আর ধীরে ধীরে ফাতিমার আচরণ আরও খারাপের দিকে অগ্রসর হচ্ছিল। যখন তখন আমাকে গালি দিয়ে বসে। যে মেয়ে আমার সাথেই 5 ওয়াক্তের নামাজ আদায় করত, কুরআন তেলাওয়াত করত, সে এখন সামান্য অজু পর্যন্ত করতে চায় না। বাসায় ফেরার পর থেকে 1 ওয়াক্তের নামাজও সে পড়ে না। আমি নামাজ নিয়ে কিছু বলতে গেলে আমাকে জবাব দিত, তার হিসাব সে দেবে, আমাকে চিন্তা করতে হবে না। খুব যন্ত্রণায় আমার দিনগুলো কাটছিল। একদিন ফাতিমার স্কুল টাইমে ওর স্কুল থেকে আমার কাছে ফোন আসে। আমাকে স্কুলে ডাকা হয়। আমি ঘড়ি দেখে মনে মনে ভাবি, স্কুল ছুটি হতে এখনো ঢের দেরি, তাহলে এখন আমাকে কেন যেতে বলা হলো? আমি দ্রুত রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেই। কেন জানি না আমার মন থেকে বারবার কুঁ ডাকছিল। খুব অল্প সময়ে আমি স্কুলে পৌঁছে যাই। স্কুলে গিয়ে দেখি প্রিন্সিপালের কেবিনের বাইরে অনেক মানুষ দাঁড়ানো আর ভেতরে একটি চেয়ারে ফাতিমা বসা। স্কুলের এক মহিলা টিচার আমাকে দেখে এক সাইডে নিয়ে আসেন। আমাকে তিনি যা বলেন তা শুনে আমার হাত পা কাঁপতে শুরু করে। তিনি বলেন, ফাতিমাদের যিনি গণিত ক্লাস নেন তিনি আজ ফাতিমাকে পড়ানোর সময় অমনোযোগী দেখে তার দিকে একটি রাবার ছুঁড়ে মারেন। ফাতিমা ধীরে ধীরে হাসতে হাসতে টিচারের কাছে আসে আর তার হাত ধরেই কোনোই বরাবর উল্টো দিকে সজোরে ঘুরিয়ে দেয়, যার ফলে টিচারের হাত ভেঙে কোনোই থেকে বিচ্ছিন্ন হয়ে চামড়ার ভেতরেই ঝুলে থাকে। তার কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হয়। আমি এই কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার মেয়ে ছোট, ও কিভাবে এটা করতে পারে? ও কখনো একটি ফুলও ছেড়েনি। এই ভেবে যে গাছেরও প্রাণ আছে, ওরাও ব্যথা পায়। আর টিচার কিনা আমাকে বলছেন। আমার কথা শেষ হবার আগেই মহিলা টিচার আমাকে প্রিন্সিপালের রুমে নিয়ে আসেন। আমাকে রুমে নিয়ে এসে তিনি ক্লাসে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমাকে দেখান, যা দেখে আমি রীতিমতো হতবাক। আমি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। ফাতিমাকে দেখে আমার মেয়ে বলে মনেই হচ্ছিল না। আমার মেয়ের বয়স কত? শরীর স্বাস্থ্য বেশ কম। ওর গায়ে এত শক্তি কিভাবে আসবে যে কিনা একটি প্রাপ্তবয়স্ক তাগড়া পুরুষের হাত এভাবে পাটকাঠির মতো ভেঙে ফেলবে? আমি টিচারকে জিজ্ঞাসা করি, গণিত টিচার এখন কোথায়? আমি মনে মনে ভয় পাচ্ছিলাম টিচার যদি ফাতিমার এই কর্মকাণ্ডের জন্য স্কুল কর্তৃপক্ষকে কমপ্লেইন করে তাহলে আমার মেয়েকে স্কুল থেকে বের করে দেবে।
আমি জানতে পারি গণিত টিচার কাছেই একটি হাসপাতালে ভর্তি আছেন। আমি ফাতিমাকে সাথে নিয়ে সেই হাসপাতালে চলে যাই তাকে টিচারের কাছে মাফ চাওয়ানোর জন্য। হাসপাতালে গিয়ে আমি জানতে পারি টিচারের এখনো জ্ঞান ফেরেনি। তার অপারেশন শেষ হয়েছে কিছুক্ষণ আগে। ডাক্তার ভেতরে চেক আপ করছিলেন। আমাকে দেখে ডাক্তার জিজ্ঞাসা করেন আমি রোগীর কে হই। আমি ডাক্তারকে সব খুলে বলি। আমার কথা শুনে ডাক্তারের চেহারা মলিন হয়ে যায়। তিনি আমাকে নিজের কেবিনে নিয়ে আসেন। ফাতিমা কেবিনের বাইরেই বসেছিল। আমার দিকে সন্দেহের দৃষ্টি দিয়ে ডাক্তার বলেন, আপনি কি সত্যি কথা বলছেন? আমার মনে হচ্ছে না, কারণ যেভাবে তার হাড় ভাঙা হয়েছে তার জন্য যে বলের প্রয়োজন তা একজন প্রাপ্তবয়স্ক পুরুষও প্রয়োগ করার সামর্থ্য রাখে না। সাধারণত কোনো দুর্ঘটনা থেকে এমন হতে পারে। আপনি নিজের মেয়ের দিকে তাকিয়ে দেখেছেন? ওর উপরে এই মিথ্যা অভিযোগ কিভাবে চাপাচ্ছেন আপনি? ডাক্তারের কথা শুনে আমি বেশ মর্মাহত হই। আমি ওনাকে ফোন বের করে ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখাই। তিনি নিজেও হতবাক হয়ে যান। ডাক্তারের সাথে কথাবার্তা সেরে আমি ফাতিমাকে নিয়ে বাসায় চলে আসি। দিন যত যাচ্ছে ততই ফাতিমার আচরণের পরিবর্তন দেখে আমি মনে মনে ভেঙে পড়ছিলাম। এত শান্ত মেয়ে আমার কিভাবে এমন হয়ে গেল তা কিছুতেই আমার মাথায় আসছিল না। আমি ফাতিমার বান্ধবীদের সাথে দেখা করব বলে ঠিক করি। আমার মন বলছিল ওদের সাথে দেখা হলে নিশ্চয়ই কিছু জানতে পারবো। আমি আমার পরিকল্পনা মতো তাদের সাথে দেখা করি। আসলেই শিক্ষা সফরে ফাতিমার সাথে কিছু হয়েছিল কিনা জিজ্ঞাসা করি। শুরুতে তারা কিছু বলতে চায়নি, কিন্তু তাদের চেহারায় আমি স্পষ্ট ভয়ের রেখা দেখেছিলাম। আমি বুঝতে পারছিলাম তারা কিছু একটা লুকাচ্ছে আমার কাছ থেকে, কিন্তু আমার জোরাজুরিতে তারা বলতে বাধ্য হয়। ফাতিমার এক বান্ধবী আমাকে বলে, আন্টি, আপনার মেয়ের উপর শয়তানের ছায়া আছে। তার এই কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। ইংরেজিরা বরাবরই বিজ্ঞানসম্মত ধারণায় বিশ্বাসী বলে আমি জানতাম। তারা জিন, শয়তান এসব ব্যাপার বিশ্বাস করে ভেবেই আমি অবাক হয়েছিলাম। ফাতিমার বান্ধবী আমাকে বলে, আন্টি, ফাতিমা শিক্ষা সফরে এসেই কোথায় যেন চলে গিয়েছিল। আমরা সবাই ওকে অনেক খুঁজেও কোথাও পাইনি। প্রায় 4-5 ঘন্টার বেশি সময়ও গায়েব ছিল। টিচাররা সব শেষে পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেয়। পুলিশকে ফোন করার কিছুক্ষণ আগে কোত্থেকে যেন ফাতিমা ফিরে আসে। সেদিন বিকেলে আমরা গাছ দেখতে বের হচ্ছিলাম। আমার সাথে ও অযথাই খারাপ আচরণ করতে শুরু করে। আমি ওকে চুপ করানোর জন্য ওর দিকে আঙুল তুলতেই সে আমার হাতে কামড় বসিয়ে দেয়। পরদিন তেমন কিছু হয়নি। তৃতীয় দিন রাতে আমি পানি আনার জন্য ঘুম থেকে উঠে দেখি ফাতিমার মুখের পাশে একটি মাছি বসে আছে। আমি হাত দিয়ে মাছি সরাতে যাব, সাথে সাথেই ফাতিমার চোখ খুলে আমার দিকে ভয়ঙ্করভাবে তাকায় আর আমার হাত চেপে ধরে। আমি কেন জানি না কোনো শব্দই করতে পারছিলাম না, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। মাছিটা আবার ফাতিমার মুখের পাশে বসলে সে এমনভাবে মাছিটিকে নিজের জিভ দিয়ে ভেতরে টেনে নেয়, ব্যাঙ যেভাবে জিভ দিয়ে পোকামাকড় ধরে অনেকটা সেরকম। মাছিটি মুখে নিয়ে সে চিবিয়ে খেতে শুরু করে। আমি এসব দেখে জোরে চিৎকার দেই। সবাই এসে দেখে ফাতিমা ঘুমাচ্ছে। আমার কথা কেউ বিশ্বাস করেনি। পরদিন রাতে আমাদের তাঁবুর পাশের তাঁবুতে ফাতিমা একাই ছিল। হঠাৎ দেখি একটি ছেলে তার তাঁবুতে প্রবেশ করলো। আমি অবাক হলাম, কেননা আমাদের এখানে কোনো ছেলেই আসেনি। তাহলে ফাতিমার তাঁবুতে কে যাচ্ছে তা দেখার জন্য আমি ধীরে ধীরে ওর তাঁবুর কাছে যাই আর সামান্য ফাঁকা করে ভেতরে দেখি সেখানে ফাতিমা ছাড়া আর কেউ ছিল না। ফাতিমার সামনের দিকেই তাকিয়েছিল। হঠাৎ সে আমার দিকে ঘুরে তাকায়। আমি সেখানে আছি এটা কোনোভাবেই তার বোঝার কথা না। আমার দিকে তাকিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আমি প্রচণ্ড ভয় পাই, তার আচরণ দেখে না, তার কণ্ঠ শুনে। তার কথাগুলো তার কণ্ঠ থেকে বের হচ্ছিল ঠিকই, কিন্তু তার আওয়াজ ছিল একেবারে কোনো পুরুষের আওয়াজের মতো। আমাকে সে যা বলছে সব ছিল পুরুষের কণ্ঠের আওয়াজ। আমি টিচারকে সব জানানোর কথা ভাবছিলাম, কিন্তু ফাতিমা সেদিন রাতেই আমাকে হুমকি দেয় আর কাউকে কোনো কিছু জানানো যাবে না, বারণ করে আমাকে। অন্যথায় খারাপ কিছু আমার সাথে ঘটবে, তাই আমি কাউকে জানাইনি আন্টি। ফাতিমার বান্ধবীর এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ফাতিমার বাবাকে সব জানাই। আমরা ফাতিমাকে অনেক ডাক্তার দেখাই,
কিন্তু ফাতিমা ডাক্তারদের সাথে এমন কিছু আচরণ করে যা দেখে ডাক্তাররা তার চিকিৎসা পর্যন্ত করতে ভয় পেতে শুরু করে। সে ডাক্তারদের 14 পুরুষের নাম বলা থেকে শুরু করে তাদের জীবনের খারাপ কাজের তালিকা দেয়, গালি দেয়া, বিকৃত ভাষায় কথা বলা, তাদের হুমকি দেয়া থেকে শুরু করে এমন কিছু নেই যে সে বাদ রেখেছিল। ডাক্তাররা আমাকে পরামর্শ দেন ফাতিমাকে কোনো মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার মন বলছিল আমার মেয়ে পাগল নয়, নিশ্চয়ই কোনো শয়তানের ছায়া আছে ওর ওপরে। আমি ফাতিমার বাবাকে ওর বান্ধবীর কাছ থেকে যা যা শুনেছি সব জানাই। ফাতিমার বাবা ভালো কোনো হুজুরের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নেন, কিন্তু ইউকেতে আমরা তেমন ভালো কোনো আলেম ওলামা খুঁজে পাচ্ছিলাম না। এখানে আমাদের পরিবারের আরও কেউ ছিল না যার সাথে আমরা এইসব ব্যাপার শেয়ার করতে পারি। ফাতিমার বাবা প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। সেই সুবাদে তার সাথে এক ব্যক্তির বন্ধুত্ব হয়। সেই ব্যক্তির নাম ছিল হেনরি। হেনরি ছিল বাকিংহামের একটি চার্চের পাদ্রী। তার সাথে ফাতিমার বাবা সব শেয়ার করেন আর তাকে সাহায্য করার জন্য অনুরোধ করেন। যেহেতু আমরা কোনো হুজুর পাচ্ছিলাম না, তাই আমাদের কাছে আর দ্বিতীয় কোনো উপায়ও ছিল না। হেনরি ফাতিমার বাবাকে বলেন তিনি সাহায্য করতে চান, তবে তাকে আগে নিশ্চিত হতে হবে এখানে আসলেই এমন কোনো সমস্যা আছে কিনা যার জন্য এখানে চার্চের হস্তক্ষেপ প্রয়োজন। তিনি সন্ধ্যায় আমাদের বাসায় আসার জন্য অনুমতি চান। ফাতিমার বাবা হেনরির কথায় রাজি হন, কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই আমার জানা ছিল না। ফাতিমার বাবা আমাকে কিছুই জানাননি। সেদিন দুপুরে আমরা টেবিলে বসে খাওয়া দাওয়া করছিলাম। হঠাৎ ফাতিমা তার বাবাকে উদ্দেশ্য করে বলে, ওই বুড়ো লোকটাকে কেন ডেকেছ? কি করবে এসে? ওর কথা শুনে আমি চমকে যাই। ফাতিমার বাবার হাতে থাকা চামচ মাটিতে পড়ে যায়। ফাতিমার বাবা ওকে বলেন, তিনি তো কাউকে বাসায় ডাকেননি, আর ফাতিমা কার কথা বলছে সেটাও তিনি বুঝতে পারছেন না। বাবার কথা শুনে ফাতিমা বলে, এত নাটক করার কি আছে? কাকে ডেকেছ তুমি ভালো করেই জানো। ওই যে বুড়ো পাদ্রী, কি যেন নাম? হেনরি। হেনরি, ওকেই তো ডেকেছ। আচ্ছা ঠিক আছে, আসুক, ওকেও দেখে নেব। আর হ্যাঁ শোনো, সুযোগ পেলে ওকে বলে দিও যেন আরো 4-5 জন লোক সাথে নিয়ে আসে। ও তো নিজে এখান থেকে যেতে পারবে না, তাই আর কি। ফাতিমা তার বাবার সাথে অনেক বেশি বেয়াদবি করে কথা বলছিল। আমাদের দুজনের এসব দেখার শোনা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। ওর চেহারায় আমরা শয়তানের উপস্থিতি ভালোভাবেই টের পাচ্ছিলাম। সত্যি কথা বলতে ফাতিমার আচরণ দিন দিন এত বেশি ভয়াবহ হয়ে উঠেছিল যে রীতিমতো ওকে আমরা ভয় পেতাম। আর সেদিনের খাবারের টেবিলে বলা ওর কথা শোনার পর আমরা আরো ভয় বেশি পাই। আমাদের ভয়ের পরিমাণ বেড়ে যায় সেদিনের পর থেকে, কেননা সেদিনই প্রথম আমি ওকে কোনো পুরুষ কণ্ঠে কথাগুলো বলতে শুনি। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি ওর বাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছিলাম। আমাকে দেখে ফাতিমা কটকট শব্দে হাসি দিয়ে টেবিল থেকে উঠে হেলতে দুলতে নিজের রুমে চলে যায়। ফাতিমার বাবা আমাকে শান্ত করেন। তিনি বলেন ফাতিমার ওপর শয়তানের ছায়া আছে তা পরিষ্কার, আর শয়তানের কাজ মানুষকে ভয় দেখানো, কারণ ভয় দেখিয়েই সে তাদের ভুল পথে নিয়ে যায় এবং ভুল পথে চালনা করা সহজ হয় তার জন্য। তিনি আমাকে শক্ত হতে বলেন। তিনি বলেন সন্ধ্যায় পাদ্রী সাহেব আসবেন, তিনি ফাতিমাকে দেখবেন, ইনশাল্লাহ কোনো না কোনো রাস্তা ঠিকই দেখবেন। সেদিন বিকেলে আমি আমার মাকে ফোন করি। আমার মা বাংলাদেশেই থাকতেন। তাকে আমি সব সমস্যার কথা আগেই জানিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন সদকা করতে আর কোরআন খতম পড়তে। আমি সবই করেছি। সবশেষে আমি মাকে জানাই বাসায় আমরা এক পাদ্রীকে ডেকেছি, কেননা আমরা কোনো হুজুর খুঁজে পাইনি। আমার মা আমার কথাগুলো শুনে আমার উপর রাগ দেখাতে শুরু করলেন। তিনি বললেন, হুজুর পাসনি জন্য পাদ্রীর সাহায্য নিবি তাতে আমি বারণ করছি না, কিন্তু তুই তো মুসলিম, তুই নিজে একবার চেষ্টা করে দেখতে পারলি না? 4 কুল আর আয়াতুল কুরসি পড়ে মেয়ের গায়ে ফুঁ দিয়ে দেখেছিস? একবার চেষ্টা করে দেখ। তুই মুসলমান, তোর কাছে কোরআন আছে, সেগুলো কাজে না লাগিয়ে আগেই অন্য লোকের কাছে কেন যাচ্ছিস? মায়ের কথা শুনে আমি বেশ লজ্জাবোধ করছিলাম। ঠিকই তো বলেছেন মা, আসলেই তো আমি এসব চেষ্টা করার কথা একবারও ভাবিনি কেন। মনে মনে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছিল। আমি মায়ের বলা কথা আমলে নিলাম আর অজু করে আসরের নামাজ পড়ে কোরআন পড়লাম।
এরপর আমি ফাতিমার রুমে গিয়ে দেখি সে মুখ হাঁ করে ঘুমাচ্ছে, তার হাত পা এলোমেলো, চুল অগোছালো। আমি ভেতর থেকে দরজা আটকে দেই। ফাতিমার বিছানার পাশে যেয়ে জায়নামাজ বিছিয়ে আমি প্রথমে সূরা